প্রসেস ছিল 5 জন ডাক্তার সাক্ষী, মাগুরার 2 জন, ফরিদপুরের মেডিকেল সার্টিফিকেটের 1 জন এবং ঢাকা মেডিকেল ও ফরেন্সিক বিভাগের 1 জন করে মোট 5 জন। ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে এবং হিটু শিকার যে পরিহিত লুঙ্গি, সেই লুঙ্গি থেকে যে সিমেন্স নেওয়া ছিল সেটা ডিএনএ পুরোপুরি হিটু শেখের ডিএনএর সঙ্গে মিলা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। এবার হিটু শেখের লুঙ্গি থেকে পাওয়া গেল অজানা তথ্য, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। মাগুরার ঘটনা যেদিন ঘটেছিল আসিয়ার সাথে, সেই দিন হিটু শেখ যে লুঙ্গি পরানো ছিল সেই লুঙ্গি থেকে অজানা তথ্য পাওয়া গেছে। ডাক্তার সাহেব যে কথাগুলা বলেছে সেই কথাগুলা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন। ডাক্তার সাহেব যে কথাগুলা বলেছে, কথাগুলা শুনলে পুরোপুরি ভাবেই কিন্তু ডাক্তার সাহেবের কথা যদি সঠিক হয় তাহলে কিন্তু পুরোপুরি ভাবেই হিটু শেখ ফেসে গেল। হিটু শেখরে আর কেউ বাঁচানোর মতো কারো সাধ্য নাই। হিটু শেখ যতই উকিল ধরুক, যত কিছুই করুক, যত আইনজীবী ধরুক, কোনো লাভ হবে না। এবার যে তথ্য দিয়েছে সেই ডাক্তার, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর শুরুতে প্রথমে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। সম্মানিত ভিউয়ার্স, চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি। নিয়মিত যেহেতু আমরা আপডেট দিচ্ছি আপনার কাছ থেকে, আপনি কিন্তু আইনজীবী পিপি, যেহেতু আসিয়ার মামলাটা আপনি নড়ছেন, খুব দায়িত্ব নিয়ে আছেন, সম্পূর্ণ দায়িত্ব যতটুকু জানি মামলার মধ্যে আপনার উপরে রয়েছে, কিন্তু জানবো আজকে সর্বশেষ কি অবস্থা ছিল। আজকে বিজ্ঞ আদালতে 5 জন সাক্ষীর জন্য প্রসেস ছিল 5 জন ডাক্তার সাক্ষী, মাগুরার 2 জন, ফরিদপুরের মেডিকেল সার্টিফিকেটের 1 জন এবং ঢাকা মেডিকেল ও ফরেন্সিক বিভাগের 1 জন করে মোট 5 জন। হুজুর আদালতে ফরিদপুর এবং মাগুরার 3 জন ডাক্তার হাজির হয়েছেন এবং তাদের সাক্ষ্য প্রদান করেছেন। বিজ্ঞ আদালত তাদের সাক্ষ্য সমাপ্ত অন্তে আগামী 4 তারিখে পুনরায় সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে 1-2 কার্য দিবসের মধ্যেই সাক্ষ্য সমাপ্ত হবে এবং দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই মামলা ইনশাআল্লাহ। সমাধি সাহেব ছিলেন যে আজকে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা লার্নেড সামাজিক সাহেব এখানে এসেছিলেন। তিনি আমার সঙ্গে থেকে এই সাক্ষী নেওয়াকে উনি আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন। আসলে একটা এই বিষয়টা জানা আসলে আমাদের জরুরি দরকার, আবার অনেক সময় আসলে দরকার হয় না, কারণ ডিএনএ টেস্টে আমরা যতটুকু জানি যে এই বিষয়টা লুঙ্গিতে সেটা ছিল, এই বিষয়টাকে আসলে পরিপূর্ণভাবে ক্লিয়ার কিছু করছেন আমাদের। যে ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে এবং হিটু শিকার যে পরিহিত লুঙ্গি, সেই লুঙ্গি থেকে যে সিমেন্স নেওয়া ছিল সেটা ডিএনএ পুরোপুরি হিটু শেখের ডিএনএর সঙ্গে মিলা গেছে। জি, এখন সর্বশেষ বুঝতে পারলেন যে আসলে অনেকেই বলছে যে মামলাটা নিয়ে এত দেরি হচ্ছে কেন? একটি মামলা প্রসিডিংয়ে অনেক দেরি থাকে, কারণ একটি মামলা নিয়মতান্ত্রিকভাবে বিচারের জন্য প্রস্তুত হয়ে আসা পরে তার কয়েকটি স্টেজ আছে। যেমন করে মামলাটা আমলি শুনানি গ্রহণ করতে হয়, 4 শুনানি হয়, সাক্ষীর জন্য দিন ধার্য হয়। আপনারা জেনেছেন যে আমরা 20 তারিখ থেকে কর্মকাণ্ড শুরু করেছি। 20 তারিখে আমলি শুনানির পর 23 তারিখ থেকে চার্জ এবং তার পরবর্তী থেকে আমরা পরের দিন থেকে সাক্ষ্য সমাপ্ত শুরু করেছি। সাক্ষ্য প্রদান চলছে এবং সাক্ষীর প্রায় আমরা শেষ প্রান্তে এসে গেছি। আশা করি আর 1-2 কর্মদিবসই সাক্ষ্য সমাপ্ত হয়। সাক্ষ্য শেষ হলে পরে কি রায় দিবেন না? সাক্ষ্য সমাপ্ত হওয়ার পরে 342 আসামি পরীক্ষার জন্য একটি ডেট হবে, সেই ডেটের পরে যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এর পরবর্তী সময়ে হুজুর আদালত রায়ের জন্য দিন ধার্য করে চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করবেন। লাস্ট কোশ্চেন, শেখ বারবারই আজকে 4 দিন যাবত সে চিৎকার চেঁচামেচি করছে, আমি ছিলাম না, আমাকে জোর করে এগুলো করানো হয়েছে এবং রিমান্ডে নিয়ে আমাকে আমার পক্ষে বের করা হয়েছে। এটা বলার কোনো সুযোগ নেই। একটি আসামিকে আমি মনে করি যে তাকে রিমান্ডে নিয়ে তাকে মেরে ফেলা, ভয় দেখানোর ভয়ে স্বীকারোক্তি আদায় করা সম্ভব, কিন্তু ডিএনএটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, মেডিকেলটাকে অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং হিটু শেখ এখন যেটা করছে এটা পাগলের প্রলাপ। তিনি জানেন নিশ্চিত এই মামলায় তার সর্বোচ্চ সাজা হবে, এই জন্য উনি এখন মেধা শূন্য হয়ে গেছে বলে আবল তাবল বকছেন। প্রকৃতপক্ষে তার বক্তব্যের সাথে বাস্তবতা এবং জুডিশিয়াল নোটের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে তার মানে আমরা বলতেই পারি যে আসলে একমাত্র আসামি সেই যতই
কারসাজি বা যেটাই করুক না কেন নাটকীয়তা। এতে কোনো সন্দেহ নাই যে এই ধর্ষণ আছিয়া ধর্ষণ মামলার সঙ্গে যে সে সম্পৃক্ত, এটা ওয়াল নথি প্যারিউজ করলে তার সমস্ত কিছু চূড়ান্তভাবে প্রস্ফুটিত হয় যে হিতু সে এই ঘটনা ঘটিয়েছে। আপনারা কি মনে করছেন, যেহেতু আপনারা আসিয়ার পক্ষের আইনজীবী, মনে করছেন কিনা যে হিটুর সাথে কোনো ইউনিয়ন দেওয়া হচ্ছে? মেবি হতে পারে, কারণ সে প্রথম দিনে কোনো কথা বলেনি, দ্বিতীয় দিনেও কথা বলেনি, তৃতীয় চতুর্থ দিনে সাংবাদিকদের সাথে উনি চেঁচামেচি হুড়োহুড়ি করতে করতে আদালতে আসেন। এটা শুনেছি আমি, পরস্পর শুনেছি, আমি দেখি নাই। অসংলগ্ন কথাবার্তা নাকি উনি বলেন। এটা আমি মনে করি তার পাগলের প্রলাপ শেষ প্রান্তে এসে গেছে। সে এখন ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছে, এই জন্য সে পাগলের মতো আলতু ফালতু কথা, আজে বাজে কথা বলছেন। সেই কথার সাথে প্রকৃতপক্ষে মামলার কোনো কার্যক্রমের সম্পর্ক নেই। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা সকল অবগত আছে মাগুরার চাঞ্চল্যকর হত্যা মামলা, যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই আসিয়া হত্যা মামলার আজকে সাক্ষীর জন্য তৃতীয় দিনের মতো দিন ধার্য ছিল। ইতিপূর্বে আমরা 6 জন সাক্ষীকে হুজুর আদালতে সাক্ষ্য দিয়েছি। আজকে আমরা হুজুর আদালতে 11 জন সাক্ষীকে প্রডিউস করেছিলাম। বিগত আদালত 10 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছেন। 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আগামীকাল পুনরায় আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আগামীকাল আমরা আরও 5 জন সাক্ষীকে প্রসেস দেব, সাক্ষী আসবেন। আমরা সাক্ষী সমাপ্ত করে যত দ্রুততম সময়ের ভিতর সম্ভব এই মামলার সুবিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। কি পরিস্থিতি বলছেন আসলে এই সাক্ষীর পর একের পর এক সাক্ষী? সাক্ষী হচ্ছে, রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করছে, আসামি পক্ষ সাক্ষীকে জেরা করছে। যেটা আমার মনে হয়েছে যে রাষ্ট্রপক্ষ আসামিদেরকে সাক্ষীদেরকে জেরা করে কোনো রূপ টলাইতে পারে নাই, ঘটনা থেকে বিচ্যুত পর্যপদ করতে পারে নাই। সুতরাং আমরা আশাবাদী যে এই মকদ্দমায় আমরা ন্যায় বিচার পাবো, রাষ্ট্রপক্ষ আমরা বাদীকে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো এবং এর সর্বোচ্চ সাজা আমরা দিতে পারবো। যে সাক্ষী ইতিমধ্যে আমাদের সামনে হয়েছে এটা আমাদের কাছে প্রতীয়মান করে। যদি আসলে ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না, সর্বোচ্চ সাজা বলতে আসলে কি হইতে পারে? বা সর্বোচ্চ সাজা বলতে এই মকদ্দমা সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি। আমরা আশা করব যে এই মকদ্দমার হিটু শেখ যে এই জঘন্যতম অপরাধটি করেছে তার ফাঁসি হবে এবং অন্যান্য আসামিরা বিভিন্ন মেয়াদে তাদের সাজা হবে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী। এর মধ্যে কি কি প্রমাণ আসলে দাখিল করা হয়েছে? বা প্রমাণ হিটু শেখের নিজেই বিজ্ঞ আদালতে 164 করে তার জবানবন্দি দিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে সে তার অপরাধ স্বীকার করেছে এবং তার অপরাধের সময় অনুযায়ী এই মকদ্দমার মেডিকেল সার্টিফিকেট, এই মকদ্দমার ডিএনএ টেস্ট, ফরেন্সিক রিপোর্ট সমস্ত কিছুর সাথে তার বক্তব্য মিলে গেছে। এটাই হচ্ছে ডকুমেন্ট। সবকিছু মিলে গেছে? হ্যাঁ, সব কিছু মিলে গেছে, সমস্ত রিপোর্ট তার বক্তব্যের সাথে হুবহু মিল আছে। এই যে হিটু শেখ আদালতে তাকে আনার সময় সে চিৎকার চেঁচামেচি করছে, আমি অপরাধী না, আমরা ছিলাম না এই সময়, এটা হচ্ছে তার একটা সাজানো নাটক। আমার মনে হচ্ছে যেই মকদ্দমাটি নিয়ে শুরু থেকেই একটি মহল ঘোলা পানিতে জল শিকারের চেষ্টা করছে, মাছ শিকারের, ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে, সেটা অব্যাহত আছে। হিটু শেখকে কিছু কুপরামর্শ দিয়ে আদালতে আসা যাওয়ার পথে তাকে উত্তেজিত করতেছে এবং সে সিন ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। এটা কারা করতে পারে? এটা করতে পারে যারা পরাজিত শক্তি, যারা দেশ থেকে পালিয়ে আছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত। তারা হিটু শেখকে উত্তেজিত করে, তারা একটা সিন ক্রিয়েট করে আবার ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করতে পারে। আইনে কোনো ফাঁক ফোকর দেখিয়ে হিটু শেখ কি বেরিয়ে যেতে পারে কিনা এমন কোনো কিছু ভাবছেন? এটা বিজ্ঞ আদালতের ব্যাপার, কারণ আমি হচ্ছি রাষ্ট্রের আইনজীবী। আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সাক্ষ্য উপস্থাপন করে আসামিদের বিরুদ্ধে সুচারুরূপে সাক্ষ্য প্রদান করে তাদের শাস্তি নিশ্চিত করা। আমি আমার কাজ করে যাচ্ছি, কিন্তু এই মকদ্দমার কি আদেশ হবে এটা একমাত্র এই মকদ্দমার বিজ্ঞ বিচারকই জানেন। রাইট, না আমরা সেদিকে যাচ্ছি না। যথাযথ প্রমাণ পাওয়ার পরেই হয়তো রায় দিবেন, ঠিক না? অনেক কিছু ব্যাপার আছে এখানে। তো মানে আপনি যেহেতু ভিকটিম অর্থাৎ আসিয়ার পক্ষের আইনজীবী, সেই হিসেবে আপনি কি কোনো শঙ্কা মানে ভাবছেন কিনা যে আসলে এই ধরনের কোনো কিছু? মকদ্দমার যে এভিডেন্সগুলো এবং আমাদের সামনে যে সাক্ষী পর্যন্ত উপস্থাপন করেছে তাতে আসামির কোনো ফাঁক ফোকর সুযোগ আছে বলে আমার কাছে রাষ্ট্রপক্ষে মনে হয় না। মনে হচ্ছে আর এই ধরনের মানে শাস্তি বা অপরাধকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমাদের সমাজে আসলে এই ধরনের অন্যায় হবে? অফকোর্স, যদি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তো সারা দেশে একটি মেসেজ যাবে। আচ্ছা, সারা দেশে একটি মেসেজ যাবে, মানুষ সচেতন হবে এবং এই ধরনের অন্যায় প্রবণ থেকে মানুষ দূরে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই জন্য এদের মতো নরপশুদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত। এরা হচ্ছে মানুষ নামের একটি পশু। এই ধরনের সমাজে এখনো ঘটছে ঘটনা। দেখলাম আরেকটি শিশুকে 7 বছরের বা 5 বছরের 2 বছরের বাচ্চাদেরকে এই ধরনের মানে কার্যকলাপ করছে। মানে কি ধরনের রুচি থেকে আসলে এটা কিসের মানুষের প্রভাবটা কেন আসলে আমাদের? মানুষের মানবতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, মানুষের হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে, কারণ মানুষের মাদকের করাল গ্রাস মানুষকে এখন মানুষ রাখছে না, পশুতে পরিণত করছে। তারা শিশু ধর্ষণ করছে, নিজের আপনে মা বাবাকে হত্যা করছে, নিজের সন্তানকে গলা কেটে হত্যা করতেছে। এগুলো হচ্ছে মাদকের করাল গ্রাস। এর থেকে যদি মুক্ত করা যায়, যদি মাদকের ব্যাপারে একটু সচেষ্ট হওয়া যায়, আমার মনে হয় যে এই ধরনের প্রবণতা আরও কমে যায়। কারণ তারা যেন মাদক সেবন করে, ন্যায় অন্যায়ের কোনো অবস্থান তাদের মাথায় থাকে না।
ন্যায় অন্যায়টাকে তারা বিশ্লেষণ করার মতো কোনো মানসিকতা থাকে না, তারা প্রশ্নের মতো হয়ে যায়, কাজেই তারা এই প্রশ্নের মতো আচরণগুলি করে। এটা লাস্ট কোশ্চেন, আপনি বিদায় নিয়ে নেবেন। এই যে নারীদের ড্রেস বলি আর মানসিকতা বলি পুরুষের, কোনটার প্রয়োজন আসলে? এই ধরনের কাজ থেকে যদি হেফাজতে রাখা যায়, মানে রাখতে হয় সন্তানদের, তাহলে এই যে পোশাক আশাকের কথা অনেক, আসলে নারীদের যে কথা, নারী আর শিশুর কথাটা ভিন্ন। যেটা আপনি নারী ও হ্যাঁ, শিশু, আমি নারী ও শিশুর পিপি। যে সমস্ত নারীগুলো খামখেয়ালি চলাফেরা করে এবং তাদের পোশাকের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়, এরা তারা ব্যক্তিগত কাজে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু শিশুরা তো সেই আওতায় পড়বে না। শিশুদের প্রতি যে অবিচার করা হয় এটা অমানুষিক। সম্মানিত ভিউয়ার্স, এই যে কথাগুলা শুনেছেন ডাক্তার সাহেবের, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বেও দেখেছেন হিটু শেখ কিন্তু আদালতের সামনে, এবং হিটু শেখের ছেলেও কিন্তু আদালতের সামনে কিন্তু চিৎকার চেঁচামেচি করে তারা নির্দোষ দাবি জানাচ্ছে যে আমরা নির্দোষ, এই ঘটনার সাথে আমরা কোনো জড়িত না, সম্পূর্ণ দোষ চাপানোর চেষ্টা করছে আসিয়ার বোন হামিদাকে। আসলে কোনটা সত্য, সেই সত্যটাই কিন্তু আমরা দেখতে চাই। এই ঘটনার পুরোপুরিভাবে কে দোষী, সেই দোষী ব্যক্তিটাই আমরা দেখতে চাই। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।